আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি যার নাম হলো ভারানাস প্রিস্কাস। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি। আচ্ছা, একবার ভাবুন তো, যদি হঠাৎ করে আমাদের পৃথিবীতে মানুষ থেকেও ভয়ানক পোকারা চলে আসে আর তারা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আমাদের চারিপাশে এবং একে করে প্রত্যেকটি মানুষকে গ্রাস করতে থাকে, আর তারা এতটাই দ্রুতগতিতে মানুষদেরকে মেরে ফেলতে থাকে যে মানুষ দৌড়ে পালিয়ে যাওয়ার মতো সময়টুকুও পায় না। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঝাঁকে ঝাঁকে পোকারা ধ্বংস করতে থাকে আমাদের পুরো শহরকে। তখন পৃথিবীর পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক মানুষ খেকো পোকাদের শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি শহরে। সময়টা ছিল 1945 সাল। এখানে আমরা দুজন সোলজারকে দেখতে পাই যারা কিনা একটি ফাইটার জেটে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই আকাশের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সেখানে অনেক বিশাল বিশাল বজ্রপাতের সঙ্গে প্রচণ্ড বাতাস শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে দেখা যায় তাদের ফাইটার জেটের পাখার উপরে অনেক বড় একটি বজ্রপাত এসে পড়ে, যার ফলে সঙ্গে সঙ্গে সেটাতে আগুন লেগে যায় আর জেটটি পুরোপুরিভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এটা নিচের দিকে পড়ে যেতে শুরু করে, যার ফলে সোলজাররা অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু সঙ্গে সঙ্গে তারা দুটো প্যারাশুট নিয়ে দ্রুত সেই জেট থেকে ঝাঁপিয়ে পড়ে। এরপর উঠতে উঠতে তারা খুবই নির্জন একটি দ্বীপে চলে আসে যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ ছিল না। চারিদিকে ছিল উঁচু উঁচু পাহাড় এবং ঘন জঙ্গল। তো তারা এই দ্বীপ থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল, কিন্তু আশেপাশে জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। তবে এমন সময় সেখানে তারা কিছু আওয়াজ শুনতে পায়। এরপর তারা দেখতে পায় যে তাদেরকে চারিপাশ থেকে কিছু মানুষ ঘিরে ফেলেছে। এরা আসলে ছিল এই দ্বীপেরই আদিবাসী। তো এই আদিবাসীরা তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে যায়, কিন্তু এই সোলজাররা বুঝতে পারছিল না যে তাদেরকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। তারা ভাবছিল যে তাদেরকে হয়তো তারা মেরেই ফেলবে। কিন্তু এখানে দেখা যায় যে এখানকার মানুষ সন্ধেবেলায় তাদেরকে অনেক আপ্যায়ন করে। এরপর সেখানে দুজন মেয়ে এসে তাদের দুজনকে সেখান থেকে নিয়ে যায়। তবে যার পথে তারা সেখানে বিভিন্ন পোকামাকড়ের চিহ্ন দেখতে পায়। তো এবার সেই মেয়ে দুটো তাদের দুজনকে একটি পাহাড়ের গুহায় নিয়ে আসে, যেটা কিনা তাদের লোকালয় থেকে অনেক দূরে ছিল। এরপর সেই মেয়ে দুটো তাদের দুজনকে সেখানে রেখেই চলে যায়। তারা দুজন তখন এখানকার সম্পূর্ণ জায়গাটি ঘুরে ঘুরে দেখছিল যে আসলে এই জায়গাটিতে কি রয়েছে। যদিও এখানকার সামনের অংশগুলোতে মশাল জ্বালানো ছিল, কিন্তু ভেতরের দিকটা ছিল কিছুটা অন্ধকার। তো তারা যখন এখানে একটু ভেতরের দিকে আসে ঠিক তখনই তাদের একজনের মাথার উপর একটি পোকা এসে পড়ে, কিন্তু সে তখন পোকাটিকে মেরে ফেলে। তবে এর পরক্ষণেই দেখা যায় যে আস্তে আস্তে এখানে অনেকগুলো পোকা চলে আসে। যদিও প্রথমে তারা বিষয়টি খুবই স্বাভাবিকভাবেই নিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় যে আস্তে আস্তে সেখানে শত শত পোকা চলে আসছে। এবার তারা এতে বেশ ভয় পেয়ে যায়। তবে প্রথমেই তারা তাদের পা দিয়ে পোকাগুলোকে সরানোর চেষ্টা করে, কিন্তু দেখতে দেখতে সেখানে লক্ষ লক্ষ পোকা চলে আসে। এত পরিমাণ পোকা একসঙ্গে তারা তাদের পুরো লাইফে দেখেনি। তাই তারা ভয় পেয়ে গিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা বাহিরে এসে একটি পাথর দিয়ে সেখানকার দরজা বন্ধ করে দেয়, কিন্তু তারপরও সেই পাথরের মাঝখানে যে ছোট ছোট ছিদ্রগুলো ছিল সেই ছিদ্রগুলো দিয়েই তখন প্রচুর পরিমাণে পোকা আসতে শুরু করে, যেটা দেখে তারা দুজনেই একটি লাঠির সাহায্যে দৌড়ে গিয়ে উঁচু একটি পাথরের উপর ওঠার চেষ্টা করে। কিন্তু এখানে দেখা যায় যে তাদের মধ্যে একজন সেই উঁচু পাথরের উপর উঠতে পারলেও আরেকজন নিচে পড়ে যায়। ফলে অনেক দ্রুত গতিতে তার দিকেই পোকাগুলো ধেয়ে আসতে থাকে, কিন্তু ততক্ষণে তার সঙ্গী তাকে কোনো মতে সেই পাথরের উপরে উঠিয়ে নেয়। তারা ভাবছিল যে এখন তারা একদম সুরক্ষিত, কিন্তু দেখা যায় সেই সমস্ত পোকাগুলো এবার পাথরের উপরে উঠতে শুরু করে। তারা তখন লাঠি দিয়ে পোকাগুলোকে তাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। তখন একজন সোলজার আরেকজনের সাহায্য নিয়ে সেখানে থাকা গাছের শেকড় ধরে ঝুলে পড়ে। এরপর সে সেখানে তার সঙ্গীকেও নিয়ে নেয়, কিন্তু সেই সোলজারটি একটু নিচের দিকে থাকার কারণে সমস্ত পোকা তখন তাদের ঠিক নিচে এসে জড়ো হচ্ছিল। এদিকে তারা দুজন প্রায় অনেক সময় যাবৎ সেখানে ঝুলে থাকে। আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে দ্বিতীয় সোলজারটি কোনোভাবেই আর সেখানে ঝুলে থাকতে পারছিল না, যার ফলে তার হাত ফসকে যাওয়ার কারণে সে নিচে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে সমস্ত পোকারা তাকে গ্রাস করে ফেলে, আর মুহূর্তের মধ্যেই যেন তারা তার পুরো শরীরকেই শেষ করে ফেলে। কিন্তু ঠিক এমন সময় আবার সেখানে বিশাল বড় একটি মনস্টার চলে আসে, যেটার জিভ অনেক লম্বা ছিল। তো সেই মনস্টারটি এখানে সেই সোলজারকে তার জিভ দিয়ে একদম পেঁচিয়ে ধরে আর তার সঙ্গীর মতো তাকেও সেখানে মেরে ফেলে। এই ঘটনার পর প্রায় 70 বছর সময় পার হয়ে যায়। আমরা আবারও সেই দ্বীপটিকে দেখতে পাই যেখানে পোকাদের কারণে সেই দুজন সোলজারের মৃত্যু হয়েছিল।
আসলে এরা একটি মুভির শুটিং করছিল। মুভিটি ছিল অ্যাডভেঞ্চার মুভি, আর যাতে করে মুভির সমস্ত সিনগুলো একদম সত্যিকারের মনে হয়, তাই তারা শুটিংয়ের জন্য এই দ্বীপটিকেই বেছে নিয়েছে। আসলে এই দ্বীপটি ছিল লোকালয় থেকে অনেক দূরে অবস্থিত, যেখানে সচরাচর তেমন কোনো মানুষ আসা যাওয়া করে না। তো এখানকার হিরোইনের নাম হচ্ছে কোয়ান, যে কিনা খুবই সুন্দর এবং মিষ্টি একটি মেয়ে ছিল। অন্যদিকে আমরা জিসুক নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তাদের শুটিংয়ে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল এবং সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে জেসন নামক একটি ছেলে আসে। আসলে জেসনের সঙ্গে জিসুকের একদমই বনতো না। জেসন সবসময় তার পেছনে লেগে থাকত। তো প্রতিবারের মতো এবারও জেসন তাকে উল্টোপাল্টা কথা বলছিল, যার ফলে জিসুক অনেক বেশি রেগে যায় আর সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এতে করে সেখানে তাদের দুজনেরই ঝগড়া শুরু হয়ে যায়, যেটা দেখে সেখানে জু নামক একজন ব্যক্তি আসে। আর জু এখানে তাদের দুজনকে বলে, আচ্ছা তোমরা কি সব জায়গাতেই ঝগড়া করবে? এখানে আমরা কত গুরুত্বপূর্ণ একটি কাজ করতে এসেছি, তোমরা সেসব কাজ নিয়ে কথা না বলে ঝগড়া কেন করছো? ভুলে যেও না তোমরা একই টিমের হয়েই কাজ করো। এসব বলে জু এখানে কোনো মতে তাদের ঝগড়া মিটিয়ে দেয়। এবার পরের দিন সকালে তারা তাদের সমস্ত জিনিসপত্র রেডি করে তাদের শুটিংয়ের কাজ শুরু করে। কিন্তু কোনোভাবেই যেন শুটিংয়ের সিনগুলো ডিরেক্টরের মনের মতো হচ্ছে না। সে আসলে এখানে একটি বিস্ফোরণের দৃশ্য শুট করতে চাইছিল, তাও আবার সেটাকে যেন রিয়েল মনে হয়। তাই ডিরেক্টর এখানে সত্যি সত্যি একটি বিস্ফোরণ করতে চাইছিল। কিন্তু এ কথা শুনে জু তাকে এমনটা করতে নিষেধ করে। সে বলে এমনটা করলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে সেখানে সাং নামক একজন ব্যক্তি ছিল, যে কিনা হচ্ছে তাদের সবার বস। তো সে এখানে ডিরেক্টরের আইডিয়াটি পছন্দ করে আর সে পুরো টিমকে এখানে বিস্ফোরণ ঘটানোর ব্যবস্থা করতে বলে। তাদের শুটিং স্পটের ঠিক পেছনেই অনেক উঁচু একটি পাহাড় ছিল, যেটা কিনা তাদের কাছ থেকে কিছুটা দূরে। তাই তারা সেখানেই বিস্ফোরণ ঘটানোর ব্যবস্থা করে। এবার কিছুক্ষণের মধ্যেই তাদের শুটিং শুরু হয়। তাদের প্ল্যান মোতাবেক সেই পাহাড়ের মধ্যেই বিস্ফোরণ হতে থাকে, যেটা দেখে ডিরেক্টর অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে ঠিক এমনই একটি সিন চাইছিল। তাই সে মনের আনন্দেই সমস্ত দৃশ্যগুলো শুট করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই বিস্ফোরণের মাত্রা বাড়তে থাকে। তবে জিসুকের কাছে বিষয়টি মোটেও সুবিধার মনে হচ্ছিল না, কারণ তার কাছে মনে হচ্ছিল যে কোনো সময় অনেক বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় যে বিস্ফোরণের ফলে সেই পুরো পাহাড়টি ধসে পড়ছে, যার ফলে সবাই এখানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ এখানকার পুরো মাটি একদম কেঁপে উঠছিল। তাই তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। সবাই বিভিন্ন জায়গাতে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু এদিকে কোয়ান আহত হতেই যাচ্ছিল। তবে সময় মতো জিসুক তাকে বাঁচিয়ে নেয়। এবার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যায়। এখানে দেখা যায় যে সৌভাগ্যবশত তাদের টিমের কারোই তেমন কোনো ক্ষতি হয়নি। তারা সবাই একদম সুরক্ষিত আছে। সবাই এতে একদম নিশ্চিন্ত হয়ে গেলেও জিসুকের মনে এখনো অনেক ভয় কাজ করছিল। জিসুক দেখতে পায় যে পাহাড়টির অনেক বড় একটি অংশ মাটির নিচে দেবে গিয়েছে। তাই সে এখানে জোকে বলে, আমার কাছে মনে হচ্ছে পাহাড়টির নিচে বিশাল বড় কোনো গুহা ছিল, যার কারণে পাহাড়টির এত বড় একটি অংশ নিচে দেবে গিয়েছে। জো তখন বলে, নিচে গুহা থাকলেও আমাদের কি সমস্যা? কিন্তু জিসুক এখানে কোনো কিছু না ভেবেই সেই পাহাড়টি চেক করতে চলে যায় যে আসলে এখানে থাকাটা রিস্ক হবে কিনা, কারণ সে শুনেছে যে পাহাড়ের গুহাতে নাকি অনেক বিপজ্জনক প্রাণীরা থাকে। তো জিসুক যখন এখানে বিষয়টি চেক করছিল, ঠিক তখনই দেখা যায় যে তার পেছনে অনেক বড় একটি মনস্টার এসে দাঁড়িয়ে আছে। এরপর জিসুক পেছনের দিকে তাকালে ভয়ে একদম আটকে ওঠে, কারণ এত বড় প্রাণী সে কোনোদিনও দেখেনি। জিসুক তখন ভয় পেয়ে দৌড়ে তার টিমের কাছে আসতে থাকে, কিন্তু সেই মনস্টারটি তার পেছনেই ছিল, যার ফলে টিমের সবাই তখন এই বিশাল আকৃতির মনস্টারটিকে দেখতে পায়। এতে তারা সবাই প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, আর তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। তবে সেই মনস্টারটি এতটাই বিশাল আকৃতির ছিল যে সে খুব দ্রুতই বেশ কয়েকজনকে ধরে ফেলছিল। ফলে সে এখানে তাদের টিমের বেশ কয়েকজন মানুষদেরকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলে। এরপর সে এখানে একটি মেয়ের উপরও আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু মেয়েটি এখানে চালাকি করে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে, যার ফলে মনস্টারটি তার পরিবর্তে সেই গাছটির উপরই হামলা করে দেয়। অন্যদিকে আমরা কোয়ানকে দেখতে পাই। কোয়ান আসলে ছিল অনেক ভীত প্রকৃতির একটি মেয়ে, আর এই মনস্টারকে দেখে সে আরো অনেক বেশি ভয় পেয়ে যায়, যার ফলে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে তার পা এখানে কিছু দড়ির মধ্যে পেঁচিয়ে যায়, আর সে কোনোভাবেই তার পা ছাড়াতে পারছিল না। এদিকে ততক্ষণে মনস্টারটি তার একদম কাছে চলে এসেছিল। এদিকে কিছুটা দূর থেকে কোয়ানের এই পরিস্থিতি দেখছিল জেসন এবং সাং।
কোয়ান তখন তাদের দুজনের কাছে সাহায্য চায়। সে তাদেরকে তাকে বাঁচাতে বলে, কিন্তু তারা এখানে কোয়ানের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। কোয়ান এতে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তবে কোয়ানের এমন পরিস্থিতি দেখতে পেয়ে সেই মেয়েটি এখানে কোয়ানকে সাহায্য করতে চলে আসে, যে কিনা একটি গাছের পেছনে লুকিয়ে বেঁচে গিয়েছিল। তবে ততক্ষণে মনস্টারটি তাদের অনেক কাছে চলে এসেছিল, আর এক পর্যায়ে মনস্টারটি তাদের দুজনের উপরে আক্রমণ করতেই যাচ্ছিল। কিন্তু ততক্ষণে সেখানে জিসুক চলে আসে, আর সে কোনো মতে তাকে একটি স্ট্যান্ডের সাহায্যে বাড়ি দিয়ে দূরে সরিয়ে দেয়। এরপর সুযোগ বুঝে সে তাদের দুজনকে নিয়ে সেখান থেকে দৌড়তে শুরু করে, কিন্তু সেই মেয়েটি এখানে তাদের পেছনে পড়ে গিয়েছিল, যার ফলে সেই মনস্টার মেয়েটিকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলে। আর কোয়ান যখন এটা দেখতে পায় তখন সে ভয়ে এবং আতঙ্কে একদম কাঁপতে থাকে। সে জিসুকের সঙ্গে একটি উঁচু জায়গার পেছনে লুকিয়েছিল, যার ফলে মনস্টারটি তাদেরকে আর দেখতে পাচ্ছিল না। আর কিছুক্ষণ খোঁজাখুঁজি করে মনস্টারটি তাদেরকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে সেখানে তাদের পুরো টিমের যারা যারা জীবিত ছিল তারা সবাই তখন সেখান থেকে সামনের দিকে এগোতে থাকে। কোয়ান এবং জিসুকও সামনের দিকে এগিয়ে যায়। আর কিছু দূর আসার পর তারা দেখতে পায় যে তাদের টিমের বাকি মেম্বারে একটি জায়গাতে এসে বিশ্রাম নিচ্ছে। কোয়ান এবং জিসুক তখন তাদের কাছে চলে যায়। তবে এখানে সাংকে দেখে কোয়ান অনেক রেগে যায়, কারণ তারা তাকে মৃত্যুর মুখে ফেলে চলে এসেছিল। এমনকি একবারও তারা তাকে সাহায্যের চেষ্টা পর্যন্ত করেনি। তাই কোয়ান এখানে সাংকে বলে, তোমাদের মধ্যে কি মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে? তোমরা চাইলে তখন আমাকে একটু সাহায্য করতে পারতে, আর সাহায্য না করলেও আমাকে অন্তত দূর থেকে একটু ভরসা দিতে পারতে, কিন্তু তোমরা কিনা আমাকে রেখে পালিয়ে চলে এসেছো। তবে সাং তখন তাকে বলে, তুমি আমার এমন কে হও যে তোমাকে বাঁচাতে হবে? তোমাকে বাঁচাতে গিয়ে আমি নিজে মরবো নাকি? তখন এখানে থাকা বেশ কয়েকজন তাদেরকে তাদের ঝগড়া থামাতে বলে, কারণ এটা কোনো ঝগড়া করার সময় ছিল না। যে কোনো সময় সেই মনস্টার আবারও এখানে চলে আসতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এই দ্বীপ থেকে পালাতে হবে। কিন্তু এই দ্বীপটি লোকালয় থেকে অনেক বেশি দূরে হওয়ার কারণে তারা কেউই বুঝতে পারছিল না যে এখন তারা কোথায় আশ্রয় নেবে। তবে সেখানে থাকা জঙ্গলের কিছুটা ভেতরে যাওয়ার পর তারা সবাই তাদের সামনেই বিশাল আকৃতির একটি গুহা দেখতে পায়। তাই তারা সিদ্ধান্ত নেয় যে আপাতত তারা এখানেই আশ্রয় নেবে। ফলে তারা সবাই মিলে সেই গুহার ভেতরে চলে যায়। আর এটা আসলে ছিল সেই গুহা যেখানে 70 বছর আগে সেই মানুষ খেকো পোকাগুলো ছিল। তো তারা এই গুহার ভেতরে এসে একদম অবাক হয়ে যায়, কারণ এটা ছিল বিশাল বড় একটি গুহা। আর এটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে এটা আসলে অনেক প্রাচীনতম একটি গুহা। তাই তারা সবাই মিলে তখন এই সম্পূর্ণ গুহাটিকে ঘুরে ঘুরে দেখছিল যে এখানকার আশেপাশে আসলে কি রয়েছে। আর ঠিক হঠাৎ করেই এমন সময় সেখানকার মাটি কাঁপতে শুরু করে, ফলে তারা অনেক ভয় পেয়ে যায়। এরপর তারা দেখতে পায় যে সেই বিশাল আকৃতির মনস্টারটি এই গুহাটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, যার ফলে এখানকার সবকিছু এভাবে কাঁপছে। এটা বুঝতে পেরে তারা সবাই সেখানে একদম চুপ হয়ে যায়। মনস্টারটি প্রায় অনেক সময় ধরে সেখানেই থাকে। সে বোঝার চেষ্টা করছিল যে এখানে কেউ আছে কিনা, কিন্তু সে এখানে তাদের কাউকেই দেখতে পায় না, যার ফলে সে সেখান থেকে চলে যায়। এদিকে কোয়ান এবং তাদের পুরো টিম অনেক সময় ধরে সেখানে লুকিয়ে থাকে। তারা বুঝতে পারছিল না যে এই জায়গা থেকে তারা কিভাবে পালাবে। তবে তাদের কাছে একটি ওয়াকি টকি ছিল, আর হঠাৎ করে ওয়াকি টকির মধ্যে একটি সিগন্যাল পাওয়া যায়। আসলে তাদের টিম মেম্বার জু তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তো জু এখানে তাদেরকে বলে, তোমরা সবাই ঠিক আছো তো? তোমরা এখন কোথায় আছো? আমাদের টিমে এখনো অনেকে বেঁচে আছে, আর আমরা একটি জায়গাতে লুকিয়ে থাকার চেষ্টা করছি। তোমরা যেখানেই থাকো একদম সাবধানে থাকো। আমার কাছে মনে হচ্ছে এখানকার প্রত্যেকটি জায়গায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তবে জিসুক এখানে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় সাং তার কাছ থেকে ওয়াকি টকিটি ছিনিয়ে নেয়। আর সে এখানে জুকে বলে, আমরা এখন এমন একটি জায়গাতে রয়েছি যেখান থেকে কোনোভাবেই বের হওয়া সম্ভব নয়। তবে শুটিংয়ের জন্য আমরা যেই জায়গাতে ক্যাম্পেইন তৈরি করেছিলাম সেই জায়গাটি এখন পুরোপুরিভাবে সুরক্ষিত। আর আপনারা যেহেতু এখন বাহিরেই আছেন, তাই সেখান থেকে আমাদের দামি দামি জিনিসপত্রগুলো নিয়ে আসুন। কিন্তু একথা শুনে জিসুক সঙ্গে সঙ্গেই তার কাছ থেকে ওয়াকি টকিটি নিয়ে নেয়। আর সে জুকে সেখানে যেতে বারবার নিষেধ করতে থাকে, কিন্তু ততক্ষণে জু ফোন কেটে দিয়েছিল। কিন্তু জিসুক বারবার তার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করছিল, তবে কোনোভাবেই আর তার সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। এতে জিসুকের সাংয়ের উপর প্রচণ্ড রাগ হয়, কারণ সেখানে গিয়ে জু যদি কোনো বিপদে পড়ে যায় তবে এখন তাকে যেভাবেই হোক শান্ত থাকতে হবে। তাই সে আর এখানে সাংকে কিছুই বলে না। এরপর তারা সবাই গুহার আরেকটু ভেতরে গিয়ে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুটা ভেতরে আসার পর তাদের টিমেরই একজন ছেলের পায়ের নিচে একটি পোকা এসে পড়ে। তবে এই বিষয়টি তারা খুবই স্বাভাবিকভাবেই নিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে আস্তে আস্তে সেখানে অনেকগুলো পোকা আসতে শুরু করে।
তাদের কাছে মনে হচ্ছিল এগুলো এমনি কোনো স্বাভাবিক পোকা। তো সেই ছেলেটি যখন বিষয়টি চেক করতে আরো একটু সামনের দিকে যায়, তখন যেন ভয়ে তার আত্মা কেঁপে ওঠে, কারণ সে দেখতে পায় যে তার দিকে লক্ষ লক্ষ পোকা ধেয়ে আসছে। সে এখানে পালানোর সুযোগটুকুও পর্যন্ত পায় না, এমনকি সে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে সেখানে পড়েই যায়, যার ফলে দেখা যায় মুহূর্তের মধ্যেই সমস্ত পোকা একদম তাকে গ্রাস করে ফেলে, আর সেখানে শুধুমাত্র তার কঙ্কাল ছাড়া আর কিছুই থাকে না। আর এই সম্পূর্ণ দৃশ্যটি দূর থেকে দাঁড়িয়ে যিশুক দেখতে পায়। যিশুক এতে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে এবং বাকি সবাইকে সেখান থেকে দৌড়ে পালাতে বলে। আর সবাই যখন সেখানে এই পোকাগুলোকে দেখতে পায়, তখন তারাও প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, আর তারা সবাই সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিন্তু এই পোকাদের গতি ছিল অনেক বেশি, তাই যিশুক বুঝতে পারে যে এভাবে দৌড়ে পালালে তারা কেউই বাঁচবে না, তাকে কিছু একটা করতে হবে। সে তখন তার ব্যাগ থেকে আগুন জ্বালানোর কিছু জিনিস বের করে সে একটি ফায়ার স্প্রের সাহায্যে আগুন জ্বালায়, যেটা সে শুটিংয়ের কাজের জন্য এনেছিল। এবার সেখানে আগুন জ্বালানোর পর দেখা যায় যে সেই পোকাগুলো আগুন দেখলেই দূরে সরে যাচ্ছে। অন্যদিকে বাকি সবাই যখন সেই গুহা থেকে পালানোর চেষ্টা করছিল, তখন দেখা যায় যে সেই গুহার দরজার সামনে সমস্ত পোকারা এসে জড়ো হচ্ছে। এতে সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ এখন তাদের এখান থেকে বের হওয়ার মতো আর কোনো রাস্তাই ছিল না। এখন তাদের সামনে এবং পেছনে সমস্ত জায়গা দিয়ে পোকারা একদম তাদেরকে ঘিরে ফেলেছে। এরপর পোকাগুলো দ্রুত গতিতে তাদের দিকে ধেয়ে এসে তাদের টিমের আরও বেশ কয়েকজন মানুষকেই মেরে ফেলে। কিন্তু বাকিরা যখন দেখতে পায় যে পোকাগুলো আগুন দেখে পালিয়ে যাচ্ছে, তখন সাঙ্গো এখানে একটি মশালের মতো বানিয়ে আগুন জ্বালিয়ে নেয়, আর সেও যিশুকের সঙ্গে পোকাগুলো তাড়ানোর চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পরেই সে তার আরও একজন টিম মেম্বারের সঙ্গে একটি জায়গাতে ফেঁসে যায়। তারা কোনোভাবেই সেই জায়গা থেকে নড়তে পারছিল না। তবে এমন সময় সেখানে যিশুক চলে আসে, আর যিশুক একটি লাঠির মধ্যে আগুন জ্বালিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে। সাং তখন সেই আগুনের সাহায্যে পোকাগুলোকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু সেখানে এত বেশি পরিমাণে পোকা ছিল যে চারিপাশ থেকে পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে অনেক কষ্ট হচ্ছিল। তবে সাং ছিল খুবই স্বার্থপর একজন মানুষ, তাই সে এখানে নিজে বাঁচার জন্য তার সঙ্গে থাকা সেই টিম মেম্বারকে পোকাদের মধ্যে ফেলে দেয়, আর এই সুযোগে সে নিজে সেই জায়গা থেকে সরে আসে। ফলে পোকাগুলো সেই লোকটিকেও মুহূর্তের মধ্যেই একদম গ্রাস করে ফেলে। তবে সেখান থেকে দৌড়ে আসার সময় তার হাতে থাকা সেই ওয়াকি টকিটি নিচে পড়ে যায়, যেটার মাধ্যমে তারা জোয়ের সঙ্গে যোগাযোগ করছিল। তবে এখন সেই পোকাগুলো আরো অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠছিল, যার ফলে এই সামান্য আগুন দিয়ে তাদেরকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই তারা সবাই এখানে বাঁচার জন্য নিজেদের বাড়তি জামা কাপড়গুলোকে একটি জায়গাতে জড়ো করে, আর সেগুলোকে ফুটবলের মতো একটি গোলা তৈরি করে আগুন জ্বালিয়ে দেয়। তারা আসলে এখানে একটি প্ল্যান তৈরি করেছিল। তো তাদের প্ল্যান মোতাবেক তারা সেই আগুনের গোলাটিকে অনেক জোরে গুহাটির দরজার কাছে রোলিং করে দেয়, যার ফলে সমস্ত পোকাদের মাঝখানে একটি রাস্তা তৈরি হয়ে যায়। আর এই সুযোগেই তারা সবাই দৌড়ে সেই গুহা থেকে বেরিয়ে আসে। এরপর দেখা যায় যে আর একটি পোকাও তাদের পেছনে আসে না। তারা সবাই এতে বুঝতে পারে যে এই পোকাগুলো আসলে আগুনের কারণে নয়, বরং এরা হয়তো আলো সহ্য করতে পারে না, যার ফলে এরা শুধুমাত্র সেই পাহাড়ের গুহার মধ্যেই থাকে। তবে ভেতরে তখনও যিশুক ছিল। যিশুক এখানে খুবই সাহসিকতার সাথে দুটো অ্যালকোহলের বোতলের সাহায্যে সেখানে বিশাল বড় বিস্ফোরণ ঘটায়, যার ফলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটি ধ্বংস হয়ে যায়। আর যিশুক কোনো মতে বেরিয়ে আসে। এবার তারা সবাই মিলে হাঁটতে হাঁটতে অদ্ভুত একটি জায়গাতে চলে আসে, যেখানকার জায়গায় জায়গায় বিভিন্ন পাথর ছিল। আসলে এটা ছিল সেই জায়গা মুভির শুরুতে আমরা যে জায়গাটিতে আদিবাসীদেরকে থাকতে দেখেছিলাম। তো তারা সবাই যখন এই জায়গাটি ঘুরে ঘুরে দেখছিল, তখন তারা বিভিন্ন পাথরের উপর অদ্ভুত অদ্ভুত কিছু ছবি দেখতে পায়, যেখানে বিভিন্ন ধরনের পোকামাকড়ের ছবি খোদাই করা ছিল। তবে এখানকার বিশেষ একটি পাথরের উপর তাদের চোখ পড়ে। তারা দেখতে পায় যে যেই প্রাণীটি তাদের উপর আক্রমণ করেছিল, ঠিক সেই প্রাণীটির সঙ্গে একটি সাপের লড়াইয়ের ছবি দেয়া আছে। এটা দেখে তারা সবাই আরো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এখানে যে সমস্ত প্রাণীর ছবি দেয়া ছিল সেই সমস্ত প্রাণী এই দ্বীপটির মধ্যে রয়েছে। এগুলো হয়তো মানুষের জন্য কোনো সতর্ক সংকেত। তো তাদের মধ্যে থাকা একজন টিম মেম্বার বলে, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এই দ্বীপের মধ্যে শুধুমাত্র সেই ক্রিয়েচারই নয়, বরং এই বিশাল আকৃতির সাপটিও রয়েছে, আর এটাও হয়তো যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে। তাই এখন আমাদেরকে টিম হয়ে কাজ করতে হবে, আর যেভাবেই হোক সন্ধ্যের আগেই এখান থেকে বের হয়ে যেতে হবে, কারণ যদি একবার অন্ধকার হয়ে যায় তাহলে কোনো ক্রিয়েচার আসলেও আমরা দূর থেকে দেখতে পাবো না। তো এখানে কোয়ান সিদ্ধান্ত নেয় যে সে সবসময় যিশুকের সঙ্গেই থাকবে, কারণ যিশুক অনেক ভালো মনের একজন মানুষ। এবার প্ল্যান মোতাবেক তারা সবাই মিলে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায়
যে সাং সেখানকার একটি জায়গাতে হর্নের মতো একটি জিনিস দেখতে পায়, যেটা দেখতে কিছুটা অদ্ভুত ছিল। এরপর তারা সবাই মিলে প্রথমে ঠিক সেই জায়গাতে চলে আসে যেখানে তারা শুটিংয়ের জন্য ক্যাম্পেইন তৈরি করেছিল। তো এখানে তারা সবাই মিলেই প্রথমে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে। তবে সাংকে দেখা যায় যে সে প্রথমে এখানে তাদের মুভির রিলগুলোই ঢুকিয়ে নিচ্ছে, যেগুলো মূলত তারা শুট করেছিল। অন্যদিকে আমরা জুই এবং তার সঙ্গীদেরকে দেখতে পাই তারা সবাই মিলে এখন এমন একটি জায়গাতে চলে এসেছে যে তারা এখানে সঠিক রাস্তা খুঁজে পাচ্ছিল না, অর্থাৎ তারা দ্বীপের মধ্যে হারিয়ে গিয়েছে। তাই তারা সবাই চেষ্টা করছিল সঠিক রাস্তা বের করার। তো অনেকটা রাস্তা হাঁটার পর তারা যখন একটি জায়গাতে চলে আসে তখন তারা একটি জায়গাতে অনেক বিশাল বিশাল ডিম দেখতে পায়, যেটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ ডিমগুলো এতটাই বড় ছিল যে এগুলো হয়তো এখানকার মনস্টারদের ডিম হতে পারে। এদিকে জো বুঝতে পারে যে এখানে থাকাটা তাদের জন্য অনেক বেশি বিপজ্জনক, কারণ এখানকার আশেপাশে হয়তো সেই মনস্টারটি রয়েছে। তাই জো তাদের সবাইকে সেখান থেকে পালাতে বলে। আর কিছু দূর আসার পরেই তারা সেখানে একটি রাস্তা খুঁজে পায়। এটাই ছিল তাদের ক্যাম্পেইনের রাস্তা। তাই তারা সবাই দৌড়তে দৌড়তে দ্রুত সেখানে চলে আসে। আর জিসুক যখন জু এবং তাদের সঙ্গীদেরকে দেখতে পায় তখন সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে ভাবছিল যে তাদের হয়তো কিছু হয়ে গিয়েছে। তো এবার তারা সবাই মিলে চিন্তা করে যে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। জু তখন এখানে সাংকে বলে, তুমি দ্রুত একটি জাহাজকে খবর দাও, আমাদের টিমেরই কাউকে বলো যে এখানে একটি জাহাজ নিয়ে আসতে, কারণ একবার সন্ধে হয়ে গেলে আমরা হয়তো আর বাঁচতে পারবো না। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমাদের উপর আক্রমণ হতে পারে। একথা শুনে সাং তখন তাকে বলে যে সে এখন চাইলেও কারো সঙ্গে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারবে না, কারণ সেই পাহাড়ের গুহার মধ্যেই তার হাত থেকে তার ওয়াকি টকি পড়ে গিয়েছিল, আর সে সেই ভয়ানক পোকাদের জন্য ওয়াকি টকিটিকে ওঠাতে পারেনি। এটা শুনে তারা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এটার জন্য তো তারা আরো অনেক বেশি বিপদে পড়ে যাবে। এরপর দেখা যায় যে তাদের টিমের ডিরেক্টর তার সঙ্গে করে একটি ডিম নিয়ে এসেছে, যেগুলো তারা কিছুক্ষণ আগেই একটি জায়গাতে দেখেছিল। আর এই ডিমটি আনার কারণ হচ্ছে সেই ডিমটিকে তাদের সঙ্গে করে শহরে নিয়ে যেতে চাইছিল, কারণ তার ধারণা এই ডিমটি অনেক দুর্লভ একটি জিনিস, সে হয়তো এটাকে অনেক টাকায় বিক্রি করতে পারবে। কিন্তু ডিরেক্টরের এমন বোকার মতো কাজ দেখে জুয়ের অনেক রাগ হচ্ছিল, কারণ এটার জন্য হয়তো তারা সবাই অনেক বড় বিপদে পড়তে চলেছে। তো সবাই এখানে ডিরেক্টরকে ডিমটিকে ফেলে দিতে বললে ডিরেক্টর তাদের কারো কথাই শুনতে চায় না। এবার কিছুক্ষণ পর দেখা যায় যে হঠাৎ করেই জুয়ের শরীর অনেক খারাপ হয়ে যায়। জিসুক তখন তাকে সামলে নেওয়ার চেষ্টা করে। আসলে জুয়ের হার্টের সমস্যা ছিল, তাই অনেক সময় ধরে দৌড়দৌড়ির কারণে তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তাই জিসুক সঙ্গে সঙ্গে তাকে তার মেডিসিন এনে খেতে দেয়, যার ফলে সে কিছুটা ভালো অনুভব করছিল। এরপর জিসুক সবার জন্য পানি আনতে যাচ্ছিল, কারণ এখানকার সবারই প্রচণ্ড রকমের পিপাসা পেয়েছে। কিন্তু সে যখন পানি আনতে যাচ্ছিল ঠিক তখনই তার কাছে কুয়ান চলে আসে। আর কুয়ান তাকে বলে, তুমি আমাকে সব সময় সাহায্য করেছ, আমি কি এখন তোমাকে একটু সাহায্য করতে পারি? কিন্তু এই কথা শুনে জিসুক তখন তাকে বলে, তুমি কিছু মনে না করলে আমি তোমাকে একটি কথা বলতে চাই, তুমি কি আমাকে তোমার জামার নিচে পড়া একটি জিনিস দিতে পারবে? একথা শুনে কুয়ান একদম অবাক হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে যে জিসুকের হয়তো এটা সত্যিই প্রয়োজন, তাই সে সঙ্গে সঙ্গেই তাকে সেটা এনে দেয়। এরপর দেখা যায় জিসুক একটি জায়গা থেকে পানি আনার পর সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে ছেঁকে নিচ্ছে। আসলে তাদের এখন কোথাও সিগন্যাল পাঠানোর কোনো ব্যবস্থা ছিল না, তাছাড়া খুব দ্রুতই অন্ধকার হয়ে গিয়েছে। তাই তারা সবাই মিলে আজকের রাতটি তাদের ক্যাম্পেইনে কাটানোরই সিদ্ধান্ত নেয়। তো কুয়ান এখানে জিসুককে বলে, আচ্ছা তাহলে পানি ফিল্টারের জন্যই আমার সেই কাপড়টি তুমি চাইছিলে? জিসুক বলে, হ্যাঁ, এছাড়া আর কি হতে পারে। এরপর কুয়ান তার কাছে জানতে চায়, আমি লক্ষ্য করেছি তোমার হাতে একটু সমস্যা আছে, তুমি তোমার হাতে কিভাবে ব্যথা পেয়েছিলে? জিসুক তখন তাকে বলে, আসলে অ্যাক্টর হওয়ার আগে আমি একজন সোলজার ছিলাম, এমনকি আমি টিম ক্যাপ্টেন ছিলাম। কিন্তু একটি মিশনে যাওয়ার পর আমি আমার হাতে অনেক আঘাত পাই, যার ফলে কিছুদিনের মধ্যেই আমাকে টিম থেকে বের করে দেয়া হয়। আসলে আমি অনেক স্বপ্ন নিয়ে আর্মি টিমে জয়েন হয়েছিলাম, কখনো ভাবিনি যে সেই টিম থেকে আমাকে বের করে দেয়া হবে। অনেক স্বপ্ন ছিল সোলজার হয়ে দেশের মানুষের উপকার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, আমার লাইফের এসব কথা শুনে তুমি তোমার সময় কেন নষ্ট করছো? তুমি নিজের লাইফের ব্যাপারে চিন্তা করো। কুয়ান তখন মন খারাপ করে তাকে বলে, আমি হিরোইন বলে সবাই মনে করে আমি অনেক সুখে আছি, কিন্তু আমার ভেতরের খবর কেউ জানে না। আমি আসলে আমার পুরো লাইফে একদমই একা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম হিরোইন হওয়ার, যদিও সেটা আমি পূরণ করতে পেরেছি, কিন্তু এখন আমি বুঝতে পারি যে এই পুরো জগৎটাই হচ্ছে মিথ্যে দিয়ে ভরা। প্রতিনিয়ত কত শত নোংরা নোংরা নিউজ বের হয় আমার নামে। সবাই ভাবে আমি হয়তো অনেক খারাপ। মাঝে মধ্যে আমার তো মানুষের সামনে যেতেও লজ্জা লাগে,
কিন্তু জীবনের তাগিদে সবকিছু এভাবেই চলছে। যিসুক তখন তাকে বলে, একদম মন খারাপ করো না কুয়ান, সবাই তোমার ব্যাপারে যা ইচ্ছে ভাবুক, সত্য কোনোদিন চাপা থাকে না। একদিন দেখবে সমস্ত সত্যই বেরিয়ে আসবে, আর সবাই তোমাকে অনেক ভালোবাসবে, কারণ তুমি আসলে অনেক ভালো মনের একজন মানুষ এবং একজন সাহসী মেয়ে। একথা শুনে কুয়ান অনেক খুশি হয়ে যায়। এভাবেই গল্প করতে করতে তারা সারা রাত পার করে দেয়। এবার সকালবেলা যখন তাদের একজন টিম মেম্বার একটু ফ্রেশ হওয়ার জন্য যায়, তখন হঠাৎ করেই দেখা যায় যে সেখানে বিশাল বড় একটি সাপ চলে এসেছে। এটা ছিল পৃথিবীর সবচাইতে বড় মাপের অ্যানাকন্ডা। তো সেই ছেলেটি এখানে সাপটিকে দেখে খুবই ভয় পেয়ে যায়, আর সে যখনই সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই পেছন থেকে সাপটি এসে মুহূর্তের মধ্যেই তাকে গিলে ফেলে। এদিকে ক্যাম্পেইনে সবাই যখন বিষয়টি বুঝতে পারে, তখন তারা সবাই যে যার মতো করে লুকোনোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অ্যানাকন্ডাটি তাদের ক্যাম্পেইনের ভেতরে চলে আসে, আর সে তাদের ক্যাম্পেইনের প্রত্যেকটি তাঁবুই একদম ভেঙে চুরে তছনছ করে দিচ্ছিল। এদিকে অ্যানাকন্ডাটি এক এক করে প্রত্যেকের উপরে আক্রমণ করতে থাকে, আর এক পর্যায়ে সে কোয়ানের দিকে ছুটে যায়। কিন্তু সময় মতো সেখানে যিসুক চলে আসে, আর সে এবারের মতো কোয়ানকে বাঁচিয়ে নেয়। এরপর সেই অ্যানাকন্ডা চলে যায় সোজা টিমে সেই ডিরেক্টরের কাছে, যার হাতে সেই বড় ডিমটি ছিল। আসলে এই ডিমটি এই অ্যানাকন্ডারই ছিল, আর এই ডিমটির কারণে এটা এখানে চলে এসেছে। তো অ্যানাকন্ডা এখানে ডিরেক্টরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সবাই এখানে দূর থেকে ডিরেক্টরকে দেখছিল, কিন্তু এখন তাকে সাহায্য করার মতো আর কোনো পরিস্থিতিই ছিল না, যার ফলে সেই অ্যানাকন্ডা সঙ্গে সঙ্গে তাকে সেখানে মেরে ফেলে। এবার তাদের টিমেরই দুজন লোক একটি পাথরের পেছনে লুকিয়েছিল, কিন্তু সেই অ্যানাকন্ডা তাদেরকে দেখতে পেয়ে তাদের দিকে ধেয়ে আসে। তারা এতে ভয় পেয়ে গিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে তাদের দুজনের মধ্যে একটি ছেলে খুবই ভালো মনের মানুষ ছিল, তাই সে এখানে তার সঙ্গীকে চলে যেতে বলে সে নিজেই অ্যানাকন্ডার কাছে ধরা দেয়। ফলে সঙ্গে সঙ্গে সেও মারা যায়, আর সে একটি চাকুর সাহায্যে অ্যানাকন্ডাটিকে মারার চেষ্টা করে। কিন্তু এতে অ্যানাকন্ডার বিন্দুমাত্র ক্ষতি হয় না, বরং এটাই উল্টো যিসুকের উপর হামলা করে। তবে যিসুক কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। তবে সে অ্যানাকন্ডা এবার তার পিছুই ছাড়ছিল না, তাই যিসুক তখন সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। এদিকে যিসুককে বাঁচানোর জন্য জেসন সে অ্যানাকন্ডার দিকে একটি জিনিস ছুঁড়ে মারে, যার ফলে এটা এখন তারই পেছনে পড়ে যায়। তবে জেসন সেখানে লুকোনোর মতো ছোট্ট একটি জায়গা খুঁজে পায়, আর সেখানে লুকিয়ে পড়ার কারণে অ্যানাকন্ডা তখন আর তার কাছে পৌঁছতে পারে না। এরপর হঠাৎ করেই সেই অ্যানাকন্ডার সামনে তাদের টিমেরই একজন মেয়ে একটি সিলিন্ডার গ্যাস নিয়ে চলে আসে, আর সে সেখানে গ্যাস স্প্রে করে অ্যানাকন্ডাটিকে তাড়াতে চাইছিল। কিন্তু এতে অ্যানাকন্ডাটি প্রচণ্ড রেগে যায়, আর সে সেই মেয়েটিকে বাড়ি দিয়ে অনেক দূরে ফেলে দেয়। আর মেয়েটি সোজা গিয়ে একটি ধারালো কোনো কিছুর উপর পড়ে, যার ফলে সে অনেক গুরুতরভাবে আহত হয়ে যায়। এদিকে যিসুক তার তাঁবুর ভেতর থেকে বোম নিয়ে আসে, যেগুলো তারা শুটিংয়ের জন্য এনেছিল। আর যিসুক সেই বোমগুলোকে অ্যানাকন্ডার দিকে ছুঁড়ে মারতে থাকে, যার ফলে কিছু সময়ের জন্য অ্যানাকন্ডাটি দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগে তারা সবাই মিলে সেই আহত মেয়েটিকে উদ্ধার করে, এবং তারা সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা সাংকে দেখতে পাই। হঠাৎ করে একজন ব্যক্তি এসে সাংয়ের কাছ থেকে তার ব্যাগটি চুরি করে নিয়ে যাচ্ছিল, যেটার ভেতর সাং শুটিংয়ের রিলগুলো রেখেছে। আর এগুলো হারিয়ে ফেললে তার অনেক বড় লস হয়ে যাবে। কিন্তু সাং এখানে তাকে বারবার থামানোর চেষ্টা করে, আর তাকে জানায় যে এই ব্যাগটির মধ্যে তার কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, তাই সেই ব্যাগটি যেন সে তাকে ফিরিয়ে দেয়। কিন্তু লোকটি এখানে তার বিনিময়ে তার কাছে টাকা চাইছিল। যদিও প্রথমে সাং রাজি ছিল না, কিন্তু লোকটি যখন ব্যাগটি নিয়ে চলেই যাচ্ছিল, তখন সাং তার কথায় রাজি হয়ে যায়। এখন এসব বিষয়ে কথা বলতে বলতে তারা একটি জায়গাতে চলে আসে, যেখানে সেই ক্রিয়েচার এবং একটি সাপের লড়াইয়ের ছবি আঁকা আছে। তবে সাং এখানে বুঝতে পারে যে এই জায়গাটিতে একসময় মানুষেরা বিভিন্ন ক্রিয়েচারদের রিচুয়াল করত। এখন সাংয়ের সঙ্গে থাকা সেই লোকটি যখন সবকিছু ঘুরে ঘুরে দেখছিল, ঠিক তখনই সুযোগ পেয়ে সাং সেই লোকটির উপর হামলা করে, যার ফলে তাদের দুজনের মধ্যেই প্রচণ্ড রকমের লড়াই শুরু হয়ে যায়। তবে এক পর্যায়ে সাং সেই লোকটিকে মেরেই ফেলে। কিন্তু এই সমস্ত কিছু আবার দূর থেকে দেখতে পায় জেসন। জেসন তখন তাকে বলে, তুমি এভাবে একজন মানুষকে কিভাবে মারতে পারলে? আমি এই বিষয়টি সবাইকে জানিয়ে দেব, সবাই জানুক যে তুমি একজন হত্যাকারী। কিন্তু সাং তখন তাকে এমনটা করতে নিষেধ করে, এমনকি সে তাকে টাকার লোভ দেখায়। সেখানে তাকে বলে, আমার কাছে একটি দুর্দান্ত প্ল্যান আছে, যেটার মাধ্যমে আমরা কোটি কোটি টাকার মালিক হতে পারবো। এরপর আমরা দুজনেই সেই টাকাগুলো ভাগ করে নেব। জেসন জানতে চায় সেটা কিভাবে। সাং তখন তাকে বলে, তুমি একটি বিষয় দেখো, এখানে আমাদের সঙ্গে যেই সমস্ত বিষয়গুলো ঘটছে, এটা আমরা একদম বাস্তবে দেখতে পাচ্ছি। বাস্তব জিনিস আর ভিএফএক্স দিয়ে তৈরি করা জিনিসের মধ্যে অনেক তফাৎ রয়েছে, তাই না? তাই যদি আমরা প্ল্যান মোতাবেক দূর থেকে
সেই অ্যানাকন্ডা এবং ক্রিয়েচারগুলোর ভিডিও তৈরি করি, তাহলে সেই ভিডিওগুলোকে আমরা কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারবো, কারণ ভিডিওগুলোতে এই দৃশ্যগুলো বাস্তবেই তুলে ধরা হচ্ছে। তাছাড়া পৃথিবীর মানুষ এই সমস্ত জিনিস দেখতে অনেক আগ্রহী, যে একজন মানুষের উপর ক্রিয়েচার হামলা করলে তার অনুভূতি কেমন হতে পারে। আমাদের ভিডিওর মাধ্যমে মানুষ এই রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলো নিতে পারবে। তবে তার জন্য আমাদের টিমে শুধুমাত্র কয়েকজনকে তাদের জীবন স্যাক্রিফাইস করতে হবে, তবেই আমরা পারফেক্ট কিছু ভিডিও পাবো। আর যদি তুমি আমার সঙ্গে এই কাজটি করো, তবেই কাজটি আমার জন্য সহজ হবে। এখন টাকার লোভে পড়ে জেসনও এখানে সাংয়ের কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা কোয়ান এবং জিসুকদেরকে দেখতে পাই। তারা সেই আহত মেয়েটিকে নিয়ে অনেক কষ্ট করে দৌড়ে পালাচ্ছিল, কিন্তু সেই মেয়েটিকে নিয়ে তারা খুব একটা জোরে দৌড়তে পারছিল না, যার ফলে কিছুক্ষণের মধ্যেই তাদের পেছনে সেই অ্যানাকন্ডাটি চলে আসে। অ্যানাকন্ডাটি অনেক দ্রুত গতিতে তাদের দিকেই ছুটে যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে সেই বিশাল বড় ক্রিয়েচারটিও চলে আসে। এই ধরনের ক্রিয়েচারকে আসলে বলা হয় ম্যাগলেনিয়া। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সেই ম্যাগলেনিয়ার সঙ্গে সেই অ্যানাকন্ডার প্রচণ্ড রকমের লড়াই শুরু হয়ে যায়। তাদেরকে দেখে এমন মনে হচ্ছিল যে তারা হয়তো বহু বছর আগে শত্রু। তো প্রথমে সেই অ্যানাকন্ডা ম্যাগলেনিয়াটির পুরো শরীর একদম পেঁচিয়ে ধরে, কিন্তু এই ম্যাগলেনিয়া অ্যানাকন্ডার চাইতে আরও অনেক বেশি শক্তিশালী ছিল, যার ফলে এটা খুব সহজেই অ্যানাকন্ডাটিকে হারিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গেই তাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে জিসুক এবং তার পুরো টিম একদম ভয় পেয়ে যায়, কারণ তারা এখানে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে এই ম্যাগলেনিয়া আসলে কতটা শক্তিশালী। অন্যদিকে যে মেয়েটি আহত অবস্থায় ছিল, সে এখানে বুঝতে পেরেছিল যে সে আর বেশিক্ষণ বাঁচবে না, তাই সে সবাইকে সেখান থেকে তাকে রেখেই পালিয়ে যেতে বলে। এদিকে সেই ম্যাগলেনিয়া তাদের একদম কাছে চলে এসেছিল, তাই সেই মেয়েটি তখন সবাইকে বাঁচানোর জন্য সে নিজেই দৌড়ে সেই ম্যাগলেনিয়ার সামনে চলে যায়, আর এই সুযোগে সে সবাইকে পালিয়ে যেতে বলে। এখন কোনো উপায় না পেয়ে তারা সবাই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এদিকে সেই ম্যাগলেনিয়া মেয়েটিকে মেরে ফেলে। এখন কোনো উপায় না পেয়ে তারা সবাই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরপর দেখা যায় জিসুকরা এখন শুধুমাত্র 3 জন ছিল, সে, কোয়ান এবং জু। তারা দৌড়তে দৌড়তে দ্বীপটির অনেক দূরে চলে আসে। তবে জুয়ের শরীর তো এমনিতেই খারাপ ছিল, তাই এতটা রাস্তা এভাবে দৌড়ে আসার কারণে তার শরীরের অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে যায়। কিন্তু এখন তাদের হাতে বিশ্রাম নেওয়ার মতো কোনো সময় ছিল না, তাই জিসুক জুকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল। কিন্তু জিসুক তাকে বলে যে এভাবে করে যদি সে সবাইকেই বাঁচাতে চায়, তাহলে শেষ পর্যন্ত সে নিজেই বাঁচতে পারবে না। তাই সে তাকে কোয়ানকে নিয়ে এখান থেকে চলে যেতে বলে। তবে ততক্ষণে হার্ট অ্যাটাকের ফলে জু মারা যায়। জিসুক এতে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিল, কারণ জু আসলে জিসুককে অনেক আদর করত। তাই সে সেখানে সুন্দর একটি জায়গা খুঁজে বের করে জুকে সেখানে দাফন করে দেয়, যাতে করে তার লাশটা কোনো জন্তু জানোয়ার খেতে না পারে। তবে ততক্ষণে একদম সন্ধ্যায় নেমে এসেছিল, তাই জিসুক কোয়ানকে নিয়ে তাদের ক্যাম্পেইনে তাঁবুর মধ্যে আশ্রয় নেয়। এরপর জিসুক তাদের কাছে যেই সমস্ত জিনিসপত্র ছিল, সেই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করে কিছু বোম তৈরি করতে থাকে। আর সে এখানে একটি বিষয় বুঝতে পেরেছিল যে আসলে সেই জায়গাতে যে আদিবাসীরা থাকত, তারা সেখানকার মানুষদেরকে এক ধরনের বেরি খাওয়াতো, যেটা মূলত সেই ম্যাগলেনিয়া এবং অ্যানাকন্ডাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করত। আর এর ফলে এই দুটো প্রাণীর মধ্যে লড়াই হতো। তো জিসুক এখানে একটি প্ল্যান তৈরি করে, আর সে কোয়ানকে বলে যে তাদের এখন কিছু বেরির প্রয়োজন। তাই সে কোয়ানকে সেই তাঁবুর মধ্যেই চুপচাপ থাকতে বলে, আর সে একা একাই সেই বেরি খুঁজতে চলে যায়। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে কোয়ানের কাছে জেসন এবং সাং চলে আসে, যারা কিনা সেই অ্যানাকন্ডা এবং ম্যাগলেনিয়ার ভিডিও তৈরি করতে চাইছিল। তো তারা এখানে সঙ্গে সঙ্গেই কোয়ানকে ধরে ফেলে আর তাকে অজ্ঞান করে দেয়। এবার পরের দিন সকালে দেখা যায় যে তাদের টিমে যে সমস্ত মেম্বাররা জীবিত ছিল, জেসন এবং সাং তাদের সবাইকে একটি জায়গাতে একসঙ্গে বেঁধে রেখেছে, কারণ এদের জীবনী শেষে ম্যাগলেনিয়ার সামনে স্যাক্রিফাইস করবে। তাই সে এখানে সেই ম্যাগলেনিয়াকে আনার জন্য সেখানে থাকা সেই অদ্ভুত হর্নটি হাতে নেয়। সে সেই জায়গাতে একটি কাপড়ও দেখতে পায়। সে তখন কোনো কিছু চিন্তা না করে কাপড়টি তার হাতে তুলে নেয়। তবে কাপড়টি খোলার পর সে দেখতে পায় যে এটার ভেতর একটি বন্দুক রয়েছে, যেটা দেখে সে প্রচণ্ড রকমের খুশি হয়ে যায়। এরপর সে সেই হর্ন নিয়ে সেই জায়গাতে চলে আসে যেখানে সবাইকে সে বেঁধে রেখেছে। এখানে কোয়ান এবং জিসুকও ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে কোয়ানের জ্ঞান ফিরে আসে, আর কোয়ান জেসন এবং সাংয়ের এমন কর্মকাণ্ড দেখে অনেক রেগে যায়। তবে ঠিক এমন সময় আশেপাশে কিছু একটার আওয়াজ শুনতে পাওয়া যায়। সাং এবং জেসন এতে অনেকটাই ভয় পেয়ে যায়, আর তারা যখন আশেপাশে দেখতে থাকে, ঠিক তখনই পেছন থেকে সাংকে জিসুক বাড়ি দেয়। আর দেখা যায় জিসুক কৌশলে তাদের সবাইকেই ছাড়িয়ে নিয়েছে। কিন্তু সাং তখন সঙ্গে সঙ্গেই তাদের সবার দিকে বন্দুক তাক করে, আর সে জেসনকে বলে জিসুকের সঙ্গে ফাইট করতে।
জেসন তখন সঙ্গে সঙ্গে যিশুকের উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে তাদের দুজনের মধ্যে প্রচণ্ড রকমের লড়াই শুরু হয়ে যায়। তাদের লড়াইয়ে প্রথমে তো জেসনই জিতে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যিশুক জেসনকে প্রচণ্ড মারধর করে। আর যিশুক যখন তাকে হারিয়ে দিচ্ছিল, ঠিক তখনই সাং কোয়ানকে চেপে ধরে তার মাথায় বন্দুক তাক করে। কিন্তু যিশুক এখানে কৌশলে কোনো মতে তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়, আর সে উল্টো তার দিকেই বন্দুক তাক করে তাকে মেরেই ফেলছিল। কিন্তু সাং এখানে তার কাছে বারবার ক্ষমা চায়, যার ফলে যিশুক তাকে মারতে চেয়েও ছেড়ে দেয়। এরপর যিশুক টিমের বাকি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এমন সময় সাং সেই হর্নটি তার হাতে তুলে নেয়, আর সে ম্যাগলেনিয়াকে ডাকার জন্য সেই হর্নটি বাজাতে শুরু করে, যেটা দেখে সবাই তখন আরও দ্রুত সেখান থেকে দৌড়তে শুরু করে, কারণ যে কোনো সময় ম্যাগলেনিয়া এখানে চলে আসতে পারে। কিন্তু অনেক সময় ধরে হর্ন বাজানোর পরও সেখানে ম্যাগলেনিয়া আসছিল না, আর এদিকে যিশুকরা অনেক দূরে চলে গিয়েছিল, যার ফলে সাং এখানে প্রচণ্ড রাগে চিৎকার করছিল। কিন্তু পরক্ষণেই দেখা যায় যে সে ম্যাগলেনিয়া একদম সোজা তার সামনে চলে আসে। সাং কল্পনাও করতে পারেনি যে ম্যাগলেনিয়া তার সামনেই চলে আসবে। এরপর মুহূর্তের মধ্যেই ম্যাগলেনিয়া প্রথমে সাংকেই মেরে ফেলে। এরপর যিশুক তাদের সবাইকে নিয়ে একটি জায়গাতে চলে আসে, যেখানে একটি বোট ছিল, আর এখানে সে সবকিছু কাল রাতের বেলায় সেট করে গিয়েছে। তো সে এখানে কোয়ানকে বাকি সবার সঙ্গে বোটে উঠতে বলে, কারণ তার এখনো একটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। সে আসলে একটি মাইন তৈরি করে সেখানে কিছু চিহ্ন দিয়ে রেখেছে, যাতে করে সে কোনো মতে সেই ম্যাগলেনিয়াকে সেখানে আনতে পারে, আর বিস্ফোরণের কারণে সেটা মারা যায়। কারণ বাকিদের এখান থেকে পালাতে পালাতে হয়তো ম্যাগলেনিয়া সেখানে চলে আসবে, আর সেই ম্যাগলেনিয়াকে আকৃষ্ট করার জন্য যিশুক সেই বোমগুলোতে বেড়ে ব্যবহার করেছে। এরপর যিশুক কোয়ানকে নিয়ে তাড়াতাড়ি করে বোটে উঠে যেতে বলে, আর সে তার ট্র্যাপটি সেট করতে চলে যায়। তবে ততক্ষণে সেই ম্যাগলেনিয়া তাদের দিকেই এগিয়ে আসছিল। এটা দেখে তারা সবাই তখন দ্রুত বোটটিকে পানিতে নামানোর চেষ্টা করছিল, কিন্তু ম্যাগলেনিয়া তাদের অনেক কাছে চলে আসায় কোয়ান সবাইকে বাঁচানোর জন্য ম্যাগলেনিয়ার মনোযোগ নষ্ট করার চেষ্টা করছিল, কিন্তু এতে করে কোনো লাভই হয় না। তবে জেসন এবার কোয়ানকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কারণ সে তার অন্যায়ের জন্য অনেক অনুতপ্ত হচ্ছিল। তাই সে কোয়ানকে বাঁচানোর জন্য এখানে নিজেকেই স্যাক্রিফাইস করে দেয়। এরপর কোয়ান এখানে আবারও ম্যাগলেনিয়ার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, আর সে কৌশলে তার পিছু পিছু ম্যাগলেনিয়াকে সেই জায়গাতে নিয়ে আসে যেখানে যিশুক বোম সেট করে রেখেছে। আর ম্যাগলেনিয়া সেখানে পা রাখার সঙ্গে সঙ্গে বোমগুলো এক এক করে ব্লাস্ট হতে শুরু করে। আর এই বোমগুলোর ভেতরে বেরি থাকার কারণে আশেপাশে যতগুলো সাপ ছিল সমস্ত সাপ ম্যাগলেনিয়ার দিকে আসতে থাকে, আর এক এক করে সাপগুলো ম্যাগলেনিয়াকে একদম পেঁচিয়ে ধরে। যদিও ম্যাগলেনিয়াটি এখানে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু এটাকে এত বেশি পরিমাণে সাপ পেঁচিয়ে ধরে যে সে সেখানে একদমই নড়তেই পারছিল না, যার ফলে সে সমস্ত সাপগুলো তাকে আক্রমণ করে মেরে ফেলে। এদিকে ততক্ষণে সেখানে যিশুক চলে আসে, আর সেই সাপগুলো তাদের উপর আক্রমণ করার আগেই তারা দুজন মিলে তখন দৌড়ে গিয়ে বোটে উঠে পড়ে। আর অবশেষে তারা সবাই মিলে রওনা হয় শহরের উদ্দেশ্যে। তাদের আপ্রাণ চেষ্টার ফলে শেষ পর্যন্ত তারা সবাই মিলে বেঁচে ফিরতে পেরেছে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।